ডায়াপার, ওয়েটনেস ইন্ডিকেটর সহ কটনি সফট ডায়াপার, ইউভি রশ্মিতে জীবাণুমুক্ত সুগন্ধিযুক্ত ট্রিঙ্কেট ডায়াপার। ফ্যান্টাস্টিক 4 ফিচার সহ এলো স্যাভলন টুইঙ্কেল বেবি প্যান্ট ডায়াপার, যা সোনামণিকে রাখে স্বস্তিতে। শুরুটা হোক যত্নে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এবার শীতে আপনার সজীব আর কোমল ত্বক আভিজাত্যের ছোঁয়া। এখন প্রতিটি বিউটিনা বডি লোশনের সাথে পাচ্ছেন একটি স্যান্ডেলিনা সোপ একদম ফ্রি। বিউটিনা বডি লোশন। যতবারই ছুঁই তোকে দিই যত্ন মাখা কোমল ছোঁয়া। এসিআই নিয়ে এলো কোকোনাট মিল্ক ও জাফরানের নির্যাস সমৃদ্ধ বেবি সফট বেবি লোশন, যা বাবুর ত্বকের আর্দ্রতা বজায় রাখে দীর্ঘক্ষণ। কোমল ছোঁয়া প্রতিবার। বেবি সফট। সংস্কার ও নির্বাচন প্রশ্নে কোনো বিরোধ নেই বললেন মির্জা ফখরুল। 89তম জন্মবার্ষিকীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে জনতার ঢল। এবং যে সরকার আসবে, যারা যে দল সরকারে আসবে, তারা সেই সংস্কারগুলোকে এগিয়ে নিয়ে যাবে। সরকার ঘোষিত সময়ে নির্বাচনের প্রস্তুতি চলছে বললেন সিইসি। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু কাল। আবারও পেছল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি। 9 ফেব্রুয়ারি নতুন তারিখ নির্ধারণ আপিল বিভাগের। পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলায় জামিন শুনানি চলছে। কেরানীগঞ্জ অস্থায়ী আদালতে হাজির 400 আসামি। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে আজ। প্রয়োজনে ফের হামলা, হুঁশিয়ারি নেতানিয়াহুর। তেল আবিবে সরকার বিরোধী বিক্ষোভ। এবং একদিন বিরতির পর আজ মাঠে গড়াচ্ছে বিপিএল। দুপুরে চিটাগং কিংসের মুখোমুখি বরিশাল। সন্ধ্যায় রাজশাহীর প্রতিপক্ষ খুলনা। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। সংস্কার ও নির্বাচন প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো বিরোধ নেই বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে সমাধিতে শ্রদ্ধা জানিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন মির্জা ফখরুল। বলেন, 4 সংস্কার কমিশন যেসব প্রস্তাব দিয়েছে তা বাস্তবায়নের রাজনৈতিক দলগুলোর ঐকমত্য প্রয়োজন। তিনি বলেন, সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসাথে চলতে হবে। নির্বাচিত সরকার আসলে বাকি সংস্কারগুলো করবে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বিএনপি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা করতে চায় বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। আমরা তো বরাবর এক কথা বলেছি যে সংস্কার এবং নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই। সংস্কারও চলবে, নির্বাচন হবে এবং যে সরকার আসবে, যারা যে দল সরকারে আসবে, তারা সেই সংস্কারগুলোকে এগিয়ে নিয়ে যাবে। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা পরিষ্কার করে বলতে পারি যে আমরা প্রতিটি সংস্কার এগিয়ে নিয়ে যাব। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার
কে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। সততা, দক্ষতা ও যুগান্তকারী পদক্ষেপের মাধ্যমে অল্প সময়েই বাংলাদেশের রাজনীতির প্রাণ পুরুষ হয়ে উঠেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। রাষ্ট্রপতির দায়িত্ব পেয়ে দেশের আমূল পরিবর্তন করেন তিনি। দেশের অর্থনীতি উন্নয়নে তার উদ্যোগ ছিল সব মহলে প্রশংসিত। তিনি জাতীয় ঐক্যের লক্ষ্যে প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে ফিরিয়ে দিয়েছিলেন বহুদলীয় গণতন্ত্র। তার পররাষ্ট্রনীতি দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মহলেও সমাদৃত ছিল, যার ফলে বাংলাদেশকে তিনি বিশ্ব দরবারেও মর্যাদার আসনে অধিষ্ঠিত করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন তুলে ধরেছেন সহকর্মী সাইফুল ইসলাম। 1971 সালের দিশেহারা জাতির মনে আশার আলো জাগিয়েছেন তৎকালীন মেজর জিয়াউর রহমান। নিজের জীবন বাজি রেখে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করেছেন, দিয়েছেন বাংলাদেশের ঐতিহাসিক স্বাধীনতার ঘোষণা। কেবল ঘোষণা দিয়েই ক্ষান্ত হননি, জেড ফোর্সের নেতৃত্ব দিয়েছেন, লড়েছেন সম্মুখ সমরে। স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য অর্জন করেন বীরোত্তম উপাধি। এবং চট্টগ্রামে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন। ৭৫ পরবর্তী রাজনৈতিক সংকটেও দেশের হাল ধরেন জিয়াউর রহমান। ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে সবার মধ্যমণি হয়ে ওঠেন তিনি। পরবর্তীতে ১৯৭৭ সালের ২১ এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতি হন জিয়া। দায়িত্ব গ্রহণের পর রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, নারী ও গ্রামীণ উন্নয়ন সহ দেশে বৈপ্লবিক পরিবর্তনে নানা উদ্যোগ গ্রহণ করেন তিনি। তার নিজের পরিবারের, দলের কিংবা আত্মীয় বন্ধু কারো স্বার্থের ভাবনা তার মাথায় কখনো ছিল না। পুরাটা চিন্তা, সমস্ত আকাঙ্ক্ষা, সমস্ত ভাবনা তার দেশ এবং দেশের কল্যাণ, দেশের জনগণ নিয়েছিল। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর নানা দলমতের মানুষকে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান। কঠোর পরিশ্রম আর নতুন কর্মপরিকল্পনা দিয়ে সারা দেশে বিএনপিকে জনপ্রিয় করে তোলেন, বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করতে প্রবর্তন করেন বাংলাদেশি জাতীয়তাবাদ। জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ অর্থাৎ আমাদের সম্পূর্ণ জাতিসত্তার পরিচয় তিনি দিয়েছেন, এটা গৃহীত এখন পর্যন্ত তাই রয়েছে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সফল পররাষ্ট্রনীতির কারণে ১৯৭৮ সালে জাপানকে হারিয়ে প্রথমবারের মতো জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয় বাংলাদেশ। একই বছর তিনি দক্ষিণ এশিয়ার দেশগুলোর সম্পর্ক উন্নয়নে সার্ক গঠনের উদ্যোগ নেন। ১৯৮১ সালে ইরাক ইরান যুদ্ধ বন্ধে পালন করেন মধ্যস্থতাকারীর ভূমিকা। ওআইসিতে বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ ভূমিকা, সার্ক গঠনে জিয়াউর রহমানের যে স্বপ্ন এবং চিন্তা, এই সব কিছু কিন্তু বাংলাদেশের একটা সুনির্দিষ্ট পরিচয় এবং ব্যক্তিত্ব সৃষ্টি করেছে। দেশমাতৃকার উন্নয়নে নিবেদিত প্রাণ জিয়াউর রহমান ২১ পদক ও স্বাধীনতা পদক চালু করেন। তার আমলেই মহিলা পুলিশ গঠন করা হয়। জনশক্তি রপ্তানি, তৈরি পোশাক, হিমায়িত খাদ্য, হস্তশিল্প সহ সকল অপ্রচলিত পণ্যের রপ্তানির দ্বার উন্মোচন করেন তিনি। ১ নম্বর, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। ২ নম্বর, সমস্ত রাস্তার দুই ধারে ফলের গাছ লাগাতে হবে। সব মিলিয়ে বলা যায় বাংলাদেশের ক্ষণজন্মা এক মানুষের নাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সততা ও সাহসিকতার কারণে অতি অল্প দিনে জনগণের হৃদয় জয় করেছেন, হয়ে উঠেছেন গণমানুষের আস্থা, নির্ভরতার প্রতীক। আমরা বেঁচে থাকবার মতো বেঁচে থাকতে চাই, আমরা চাই শান্তি। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি বিদেশি ষড়যন্ত্রে হত্যা করা হয় বাংলাদেশের সফল রাষ্ট্রপতি, বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। বিদ্রোহের ঘোষণায় গড়েছিলেন সশস্ত্র প্রতিরোধ। সেনা কর্মকর্তা থেকে হয়ে উঠেছিলেন বাংলাদেশের স্বাধীনতার পথ প্রদর্শক। বলছি বীরোত্তম মেজর জিয়াউর রহমানের কথা। মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনে ছিলেন সম্মুখ সারিতে, অসীম বীরত্বে লিখেছিলেন
যুদ্ধ জয়ের ইতিহাস, যার নেতৃত্বে গড়ে উঠেছিল বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম ব্রিগেড জেড ফোর্স। ওপেন জায়গায় ছিলাম, ট্রেঞ্চ করতে পারিনি, শত্রু উঁচু জায়গা থেকে আমাদের ভালোভাবে লক্ষ্যভেদ করতে পারছিল। ওই সময় ওই বিমান আক্রমণের ফলে এবং আমাদের সৈনিকদের দৃঢ়তার ফলে আমরা সেই মুহূর্তে তাদেরকে পরাভূত করতে সক্ষম হই। ৭১-এর মহান মুক্তিযুদ্ধে এমন অনেক যুদ্ধের সাক্ষী এই বীর মুক্তিযোদ্ধা। মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে বুক চিতিয়ে লড়েছিলেন রণাঙ্গনে। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ইপিআর এর সৈনিকেরা বিদ্রোহ করে পাক বাহিনীকে রুখে দাঁড়িয়েছিলাম এবং হাজার হাজার ছাত্র যুবক আমাদের সাথে এসে যোগ দেয়। বর্বর পাক বাহিনীকে মোকাবেলা সহজ ছিল না, যার প্রেক্ষাপট তৈরি হয়েছিল ধারাবাহিকভাবে। চট্টগ্রাম বন্দরে অস্ত্র গোলাবারুদ খালাসের অপেক্ষায় পাকিস্তানি জাহাজ সোয়াত। পূর্ব পাকিস্তানে চলমান আন্দোলন দমাতে ক্যান্টনমেন্টেও চূড়ান্ত পদক্ষেপের কানাঘোষা। বিদ্রোহের প্রস্তুতি নিচ্ছিলেন সেনাবাহিনীর বাঙালি সদস্যরাও, যার নেতৃত্বে ছিলেন মেজর জিয়াউর রহমান। জিয়াউর রহমান সাহেবকে বললেন যে আমি পুরো ব্যাটালিয়ন এক জায়গায় করছি, আপনাকে হস্তান্তর করবো অফিসিয়ালি। সবাইকে ওখানে একত্রিত করলাম, প্যারেডে দাঁড়ালো সবাই, তাকে অভিবাদন দিয়ে ব্যাটালিয়নের সমস্ত দায়িত্ব তৎকালীন মেজর জিয়ার উপর হস্তান্তর করা হলো। 25 মার্চ ঢাকায় ক্র্যাকডাউন শুরু করে পাকিস্তানি বাহিনী, চালানো হয় নির্বিচার গণহত্যা। সেদিনই জিয়াউর রহমানের নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করে সেনাবাহিনীর বাঙালি সদস্যরা। সারা দেশে শুরু হয় ইপিআর, পুলিশ আর ছাত্র জনতার প্রতিরোধ যুদ্ধ। জিয়াউর রহমান সাহেবকে দায়িত্ব দিলেন সেকেন্ড লেফটেন্যান্ট শমশের মুবিনকে সাথে নিয়ে 16 শহর থেকে চট্টগ্রাম সেনানিবাস পর্যন্ত যতগুলি ব্যারিকেড আছে সব ব্যারিকেডগুলি উঠাই দেওয়ার জন্য। ওনারা ব্যারিকেড একটা উঠাচ্ছেন, দ্বিতীয়টা যাচ্ছেন, প্রথমটা আবার নিজের জায়গায় জনগণ প্রতিস্থাপন করছে। পাকিস্তানি বাহিনীর সাথে অসম এই যুদ্ধে সাহসের কেন্দ্র হয়ে উঠেছিলেন জিয়াউর রহমান, যার নেতৃত্বে গড়ে উঠেছিল বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম ব্রিগেড জেড ফোর্স। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রথম, তৃতীয় এবং অষ্টম ব্যাটালিয়ন নিয়ে গড়ে তোলা হয় জেড ফোর্স। 9 মাস অন্তত বীরত্বের সাথে এই জেড ফোর্স যুদ্ধ করেছে। মুক্তিযুদ্ধের সবচেয়ে বেশি সাহসিকতা পদক জিয়ার নেতৃত্বে এই জেড ফোর্স অর্জন করেছিল এবং জেড ফোর্সের শহীদদের সংখ্যাও সর্বাধিক। নেতৃত্ব আর সাহসের অসাধারণ মিশেলে একজন সামরিক কর্মকর্তা থেকে গোটা জাতির স্বাধীনতার কাণ্ডারি হয়েছিলেন জিয়াউর রহমান, যা এই বীর মুক্তিযোদ্ধাকে বাংলার ইতিহাসে রেখেছে অমর করে। সজল দাস, নিউজ 24, ঢাকা। শনিবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা 7টায় লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন অসুস্থ মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। 8 জানুয়ারি খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান। সেদিনই লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি তাঁকে দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। শুরু থেকেই তিনি ওই হাসপাতালের অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। প্রধান উপদেষ্টার সময়সীমা অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন, এমনটা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রোববার সকালে নির্বাচন কমিশন ভবনে ইভেন্ট ডিপি কর্তৃক ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের সরঞ্জাম প্রদান অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। সিসি বলেন, ভোটার তালিকা কার্যক্রম সহ পুরো নির্বাচনী প্রক্রিয়ায় ইভেন্ট ডিপি সহযোগিতা করবে। রাজনীতিতে না গিয়ে কমিশন একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে চায় বলে উল্লেখ করেন সিইসি। মাননীয় প্রধান উপদেষ্টার ঘোষিত যে টাইম ফ্রেম, ওটাকে মাথায় রেখে আমরা কাজ করছি। আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না, আমরা বিধিবিদ্যা সিস্টেমের মধ্যে থাকবো, একদম ক্লিন স্লেট। আমরা চাই যে একদম স্ট্রেট, যাতে সবাই একটা ফ্রি ফেয়ার গেম আমরা উপহার দিতে চাই। সব প্লেয়ার্স ক্যান প্লে ফ্রিলি আন্ডার দি রুলস অফ দি গেম। দ্যাট ইজ দ্য এনভায়রনমেন্ট উই ওয়ান্ট টু ক্রিয়েট, আর অন্য কিছু না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ আবেদনের শুনানি পিছিয়ে 9 ফেব্রুয়ারি ধার্য করেছেন আপিল বিভাগ। সকালে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। বিএনপির আবেদনের প্রেক্ষিতে গত 1 ডিসেম্বর প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রিভিউটি 19 জানুয়ারি শুনানির দিন ধার্য করেন।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে 16 অক্টোবর রিভিউ আবেদন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার আগে এ বিষয়ে রিভিউ করেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার রিভিউ আবেদন করেন। রিভিউ আবেদনের একসাথে শুনানির জন্য নির্ধারণ করা হয়। পিলখানা ট্র্যাজেডির ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় প্রায় 400 আসামির জামিন শুনানি ও সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালতে এই শুনানির জন্য 400 আসামিকে হাজির করা হয়। ভোর থেকে আসামিদের জামিনের আশায় কারাগারের সামনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছেন স্বজনরা। পিলখানা হত্যাকাণ্ডের পর দীর্ঘ 16 বছর ধরে হত্যা ও বিস্ফোরক আইনে করা মামলায় কারাভোগ করছেন আসামিরা। হত্যা মামলায় খালাস পেয়েও বিস্ফোরক মামলা সাক্ষ্য গ্রহণ পর্যায়ে থাকায় বন্দী আছেন অভিযুক্ত বিডিআর সদস্যরা। নিরপরাধ বিডিআররা জেলখানায় মানবতা জীবনযাপন করছে, তারা মুক্তির প্রহর গুনছে। বিগত 16 বছরে আমরা কারো কাছেই যেতে পারি নাই, আমরা পরিত্রাণ পাই নাই। আজকে আমরা এসেছি ন্যায় বিচার পাওয়ার জন্য। 16 বছর আমরা ন্যায় বিচার পাইনি। খালাসপ্রাপ্ত অথবা যাদের 10 বছর হয়েছিল এই সব মিলিয়ে টিলিয়ে প্রায় 500-র অধিক মানুষের কোনো সাজা নাই। কিন্তু এই মানুষগুলোকে এই আজকে যে বিস্ফোরক মামলাটি আছে, আজকে যেটি ধার্য তারিখ, এই মামলাটির অজুহাতে বা কলা কৌশল করে তাদেরকে হাজতে আটক রাখা হয়েছে। দর্শক, কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের পাশে অস্থায়ী আদালতে বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনের মামলার সাক্ষ্য গ্রহণ চলছে। আর এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী মাসুদা লাবণী, যুক্ত হচ্ছি তার সাথে। লাবণী, সবশেষ কি তথ্য আছে? নিশ্চয়ই আপনার পাশে স্বজনরা রয়েছেন, তারাই বা কি বলছেন? স্বজন যারা আছেন তারা আসলে যে আদালত এই আশেপাশে আসতে পারেনি, তারা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার ঠিক তার বাইরে আছেন। তবে তারা যেটি বলেছেন যে তারা আশাবাদী এবং দীর্ঘ সময় আসলে আশা থাকার পরে এবং আইনজীবীদের মাধ্যমে যে করেছি যে হত্যা মামলায় যারা সাজা ভোগ করেছেন এবং যাদেরকে খালাস দেওয়া হয়েছিল তাদের কিন্তু সেই সাজার মেয়াদ। লাবণী, আপনাকে ধন্যবাদ। আপনি থাকবেন, পরবর্তীতে আবার যুক্ত হব আপনার সাথে। দর্শক, সময় হলো একটা বিরতি, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। নতুন বছরে সিঙ্গার ও বেকন সকল পণ্যে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট। 18 মাস পর্যন্ত সহজ কিস্তি সুবিধা। এছাড়া নতুন বছরে সিঙ্গার অথবা বেকো ফ্রিজ কিনলেই পাবেন ফ্রিজের প্রথম 3 মাসের বিদ্যুৎ বিলের সব। আবারও স্বাগত সংবাদে। দর্শক, বিসিএস ক্যাডারভুক্ত এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কর্মকর্তাগণের 137তম সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্স 2024-25 সনদপত্র এবং সমাপনী অনুষ্ঠানে কথা বলছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এখানে এসে দেখলাম যে আমার এই মন্ত্রণালয়েও আমাদের জানেন যে এই অগাস্ট মাসে আমাদের অনেক
ছাত্র এবং সাধারণ জনগণ আহত হয়েছে, তাদের একটা সুচিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে এবং তাদের একটা কর্মসংস্থানের দরকার। আপনাকে মন্ত্রণালয়ে আমি দেখলাম যে আপনারা খুব সুন্দর একটা কল সেন্টার করছেন, এগুলো যদি তাদের কিছুদের কর্মসংস্থান করতে পারেন কিন্তু এদের কিন্তু অনেক একটা উপকার হবে। তা আমি বিভিন্ন মন্ত্রণালয়কেও বলবো যে আহতদের একটা কর্মসংস্থানের পার্মানেন্ট কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য। তা আমার বক্তৃতা মোটামুটি এখানে শেষ হয়েছিল। তারপর আমার আবার সাংবাদিক ভাইয়ের আমার আবার একটা প্রশ্ন দিয়েছে, মাননীয় উপদেষ্টা বারবার সীমান্তে উত্তেজনা, ভারতীয় আগ্রাসন ও সীমান্তে হত্যা, গুম বন্ধে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ কি? অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ তো দেখছেনই, আগে যেহেতু কোনো পদক্ষেপ ছিল না এই জন্য কোনো রকম বর্ডারে কোনো কিছু হয় নাই, এখন যেহেতু আপনার পদক্ষেপ নিচ্ছেন দেখি তো এইসব ঘটনা ঘটছে। তা আপনারা আমাদের জনগণ সবসময় আমাদের সাহায্য করে যাচ্ছে, এই জনগণের এই সাহায্য এবং সহযোগিতা সবসময় থাকবে এবং বিজিবি কিন্তু সবসময় সীমান্তে অ্যালার্ট আছে এবং আমাদের সীমান্ত সম্পূর্ণভাবে সুরক্ষিত আছে। এই সীমান্তর এই সাইডে কেউ কোনো দিনই আসতে পারবে না, আমরা যতদিন বেঁচে থাকি আমাদের রক্ত ঝরবে কিন্তু সীমান্ত সুরক্ষা থাকবে। আরেকজন তো এটা একই ধরনের প্রশ্ন মনে হয়, সীমান্তে চাঁপাইনবাবগঞ্জে যে ঘটনাটা হয়েছে এটা গতকালই হয়েছে, এটা কিন্তু এই ঘটনাটা হয়েছে হলো জমির ধান কাটা আর গাছ কাটা নিয়ে দুই পক্ষেরই একটা হয়েছে। তো আমাদের অগপক্ষেও আহত হয়েছে, আমাদের পক্ষে আহত হয়েছে। তা আমাদের মিডিয়া আমি দেখিনি অগপক্ষে কিন্তু দুইজন সীমান্তরক্ষীও আহত হয়েছে। তা আমাদের কোনো সীমান্তরক্ষী আহত হয় নাই, আমাদের দুই একজন সাধারণ জনগণ আহত হয়েছে। তো এটা মেজর কোনো কিছু না, এটা নিয়ে ওই বিএসএফ এবং বিজিবির ভিতর আলোচনার মাধ্যমে এটা একটা সমাধান হয়ে গেছে। আর ওই জানেন বর্ডার বেল্টে ওই কিছু কিছু জায়গা আছে যে জায়গায় ওই এই পার্টি ওই পার্টি ওখানে যায়, এরা এদিকে আসে, এই সমস্যাটা আছে এবং এটা অচিরেই সমাধান হয়ে যাবে। তো আমি আর সাংবাদিক ভাইতে আর কারোর তো কোনো প্রশ্ন নেই। তো আমি আমার বক্তব্য শেষে আজকে একটা কথা বলতে চাই, শেখ রিজওয়ানার মামলায় সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। রোববার আইএফআইসি ব্যাংকের চেক রিজওয়ানার মামলায় এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এর আগে গেল 18 ডিসেম্বর সাকিব সহ 4 জনের বিরুদ্ধে সমন জারি করেন আদালত। সাকিব ছাড়া মামলার অন্য আসামিরা হলেন গাজী শাহগুর হোসেন, ইমদাদুল হক ও মালিকা বেগম। মামলার নথি থেকে জানা যায় সাকিব সহ 4 আসামির বিরুদ্ধে 4,14,57,000 টাকার চেক ডিজঅনারের মামলাটি করা হয় 15 ডিসেম্বর। দর্শক, সময় হলো আরো একটা বিরতির, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। দর্শক, আবার স্বাগত সংবাদে। সিলেট সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনা ক্রমেই বাড়ছে। গেল বছর সিলেটের বিভিন্ন সীমান্তে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন 8 বাংলাদেশি। যদিও সংশ্লিষ্টদের দাবি ভারতের বিএসএফ এর গুলিতে নয়, খাসিয়াদের সাথে দ্বন্দ্বের কারণেই হয়েছে এসব হত্যাকাণ্ড। আর সচেতন মহল বলছে সীমান্তে কোনো ধরনের হত্যাই কাম্য নয়, এতে দুদেশের সম্পর্কের আরও অবনতি হবে। সিলেট সীমান্ত নিয়ে নাজাত আহমেদের 3 পর্বের প্রতিবেদনের আজ দ্বিতীয় পর্ব। ছবি তুলেছেন সেলিম হাসান।
সিলেট বিভাগের 3 দিকে ভারত সীমান্ত, সে হিসেবে সিলেটের সীমান্তবর্তী এলাকার মানুষের সাথে ভারতীয়দের সুসম্পর্ক গড়ে উঠেছে। তাই প্রায়ই সীমান্তরক্ষী বাহিনীদের চোখ ফাঁকি দিয়ে যাওয়া আসা করেন দুদেশের মানুষ। শুধু তাই নয়, সীমান্তের ওপারে ভারতীয় খাসিয়ারা শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলেছে, যাদের সহযোগী হিসেবে কাজ করছে কিছু বাংলাদেশি চোরাকারবারি। দুই পারের এই চোরাচালান চক্রের লোভের শিকার হচ্ছেন সীমান্তবর্তী হতদরিদ্র মানুষ। সচেতন মহলের মতে চোরাকারবারি সিন্ডিকেটগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং আধিপত্য বিস্তার নিয়ে সীমান্ত এলাকায় এসব হত্যার ঘটনা বাড়ছে। এটা তো মানবতা বিরোধী অপরাধ। এই যেভাবে করে এরা হয়তো পায়ে গুলি করতে পারতো, পায়ে গুলি করে আটকে রেখে আইনের আশ্রয় নিয়ে যেতে পারতো, তাদের দেশেই বিচার হোক না। যদি ন্যায় বিচার হয়, স্বচ্ছ বিচার হয়, আমরা সেটা মানব। দেশে যে রাজনৈতিক দলগুলো আছে এরা বিভিন্ন সময় ক্ষমতার ছিল এবং ক্ষমতায় অপশক্তিও ছিল, কিন্তু কেউই এগুলা সামাল দিতে পারেন নাই। গেল 2024 সালে সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের পর হত্যাকাণ্ডের শিকার হয়েছেন 8 বাংলাদেশি। আর নতুন বছরের প্রথম মাসেই সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর সীমান্তে হত্যার শিকার হন বাংলাদেশি এক যুবক। তবে বিএসএফ নাকি ভারতীয় গাড়োরা গুলি করেছেন তা নিশ্চিত করা যায়নি। সিলেট সীমান্তে হঠাৎ করে হত্যা ঘটনায় বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে সচেতন মহল। সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে বিএসএফ তাদের প্রতিশ্রুতি রাখছে না বলেও মনে করেন তারা। কোনো ধরনের মরণঘাতী অস্ত্র যাতে ব্যবহার না হয়, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে বিএসএফ এর পক্ষ থেকে এবং খাসিয়ারা কিন্তু এই মরণঘাতী গুলি তারা ব্যবহার করছে, অস্ত্র তারা ব্যবহার করছে। সুতরাং তো আমরা যে কমিটমেন্ট আমরা নিয়ে আমরা বসছি আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে, প্রতিবেশী রাষ্ট্র কিন্তু সেই যে প্রতিশ্রুতি বা সেই যে বসার পরে যে সিদ্ধান্তটা হচ্ছে, এই সিদ্ধান্তটা তারা কিন্তু মানছে না। আগেও তো যেত বা একটা ঐতিহাসিকভাবে দেওয়া আসা হচ্ছে আমাদের, হঠাৎ করে বাড়ছে কেন, এটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। আর যদি আমাদের এরকম হিংসা বিদ্বেষ আমাদের মধ্যে থাকে তাহলে তো কারোর জন্য ভালো না। তো আমাদের ডিপ্লোম্যাটিকভাবে এবং যেভাবে আমাদের বিশ্বাস ফিরিয়ে আনতে হবে। বিজিবির মতে সিলেট সীমান্তে হতাহতের ঘটনার পেছনে রয়েছে অনুপ্রবেশ ও ভারতীয় নাগরিকদের সঙ্গে অবৈধ লেনদেন। যারা চোরাকারবারি তারা বিভিন্ন সময় জিরো লাইনে গিয়ে এই খাসিয়াদের সাথে দ্বন্দ্বে জড়ায় পড়ছে। লেনদেন, টাকা পয়সা সংক্রান্ত এবং চোরাই মালামাল সংক্রান্ত বিভিন্ন দ্বন্দ্বে জড়ায় পড়ছে এবং ওই দ্বন্দ্বের এক পর্যায়ে কিন্তু আপনার এই হত্যাকাণ্ডগুলো হচ্ছে। এবং আমরা বিভিন্ন সময় চেষ্টা করি যাতে এই সীমান্ত ক্রস না করতে পারে, তারপরেও চোখ ফাঁকি দিয়ে অনেক সময় দেখা যায় যে তারা এই কাজগুলো করে। তো আমার রিকোয়েস্ট থাকবে এই সংখ্যা যেন আমরা শূন্যে নামায় নিয়ে আসতে পারি। সীমান্তে এসব ঘটনার সঙ্গে জড়িত ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। হত্যাকাণ্ড বন্ধে বিএসএফকেও কার্যকর পদক্ষেপ নিতে হবে বলে মনে করেন তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। কচ্ছপ গতিতে চলছে চাঁদপুর পৌরসভার উন্নয়ন প্রকল্পের কাজ। কাজের অগ্রগতি না থাকায় দুর্ভোগে পৌরবাসী। সরকার পরিবর্তনে কিছুটা বিলম্ব হলেও আগামী 2 মাসের মধ্যে কাজ শেষ করার কথা জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। চাঁদপুর থেকে খোকন কর্মকারের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। চাঁদপুর পৌরসভায় 15টি ওয়ার্ড, যার অধিকাংশ সড়ক, ড্রেনেজ ও ফুটপাত জরাজীর্ণ। সামান্য বৃষ্টি হলেই সড়কে পানি জমে সৃষ্টি হয় জলাবদ্ধতা, ফলে চলাচলের অযোগ্য হয়ে পড়ে রাস্তাঘাট। সমস্যা সমাধানের লক্ষ্যে শহর উন্নয়নমূলক কাজ শুরু করেন বিগত পৌর মেয়র। কাজ শুরু হওয়ার পরপরই ছাত্র জনতার আন্দোলনে পরিবর্তন হয় সরকার। পরে 18 কোটি টাকা ব্যয়ে 2টি প্রজেক্টের মাধ্যমে উন্নয়ন কাজ শুরু করেন পৌর প্রশাসক। তবে কাজের গতি নেই বলে অভিযোগ স্থানীয়দের। বড় বড় গর্ত হওয়ার কারণে এখানে গাড়ি ঘোড়াতে শুরু করে কোনো কিছু চলাচলের উপযোগী নয়। আমাদের ট্যাক্স দিতেছে, সম্পূর্ণ ট্যাক্স দিতেছে, হ্যাঁ, কিন্তু আমাদের এই কষ্টটা কেন দেওয়া হইতেছে? রাস্তার কারণে আপনার মনে হয় ওই চাকা লিক হয়ে যায়, তারপরে এই যে চকের জাম্পার জায়গা, তারপরে মনে হয় না পিছনের চকের জাম্পার গেছে গিয়া। আমাদের গাড়ির সমস্যা হয় যে চাক্কা যায়, টিউব যায়, রিং যায়, ঠিক আছে, ব্যাটারি অনেক টাইম ফাইটা যায়। ফলে বাড়ছে জনদুর্ভোগ। অধিকাংশ সড়কে গর্ত, খনাখন্দ আর ধুলাবালিতে অতিষ্ঠ পৌরবাসী। দেখা যায় ওনারা বালু ফালায়, তারপরে দেখা যায় আরো ধুলাবালির কারণে আমাদের অনেক সমস্যা হয়।
রাস্তার ভালো উইরা আমাদের কলেজের ভিতরে গিয়ে ডিপার্টমেন্টের বেঞ্চে বসে ক্লাস করা যায় না। আমি চাই যে পৌরসভা এটা একটা সিদ্ধান্ত নেক, রাস্তাটা ঠিক করুক যত দ্রুত সম্ভব। আগামী 2 মাসের মধ্যে সকল কাজ শেষ করার আশ্বাস পৌরসভার এই প্রকৌশলীর। 16টি প্যাকেজের মধ্যে 5টি প্যাকেজের কাজ অলরেডি সমাপ্ত, আর বাকি প্যাকেজগুলোর কাজ চলতেছে। আশা করি মাস 2 মধ্যে আমাদের সমস্ত প্যাকেজের কাজ শেষ হয়ে যাবে। দোকানঘর রোড এবং বঙ্গবন্ধু সড়ক, এই 2টা সড়কের কাজ আগামী 2 মাসের মধ্যে আমরা সম্পূর্ণ করব এবং আশা করছি যে আগামী 2 মাস পরেই পৌরসভার রাস্তাঘাটের চেহারা পরিবর্তন হয়ে যাবে। দ্রুত রাস্তাঘাট মেরামত করে ধুলাবালির কবল থেকে মুক্তি দিবে পৌর প্রশাসক, এমনটাই দাবি পৌরবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। দর্শক, এবার জানাবো অর্থ বাণিজ্য সংবাদ। নানা সমস্যায় স্থবির হয়ে পড়েছে দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম। রয়েছে শ্রমিকদের মধ্যে অসন্তোষ, আবার শ্রমিকদের বিরুদ্ধে রয়েছে ব্যবসায়ীদের অভিযোগ। আর এসব সমস্যার কারণে এই বন্দর দিয়ে আয় কমেছে সরকারের। দর্শক, সরকার হায়দারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর। এই বন্দর দিয়ে ভারত ও ভুটান থেকে পাথর আমদানি সরকারি রাজস্বের মূল উৎস। বাংলাদেশের অন্যান্য বন্দরের তুলনায় বেশি সম্ভাবনার এই বন্দরে রয়েছে নানা সমস্যা। এতে স্থবির হয়ে পড়েছে কার্যক্রম। ব্যবসায়ীদের অভিযোগ, শ্রমিকদের বকশিশ সংক্রান্ত জটিলতার কারণে ভারত পাথর আমদানি বন্ধ করে দেয়। গত 2 মাস আমদানি বন্ধ থাকার পর সম্প্রতি আমদানি শুরু হলেও ট্রানজিট ফির জটিলতায় ভুটানের পাথর আমদানি বন্ধ হয়ে গেছে। ইন্ডিয়া চাচ্ছে যে ভুটানকে কোনো মতে আটকা রাখে আমরা যদি ব্যবসা করি হয়তো ভালো করবে, কিন্তু আসলে এটা তো নিয়ম না। আমরা চাচ্ছি 2টা দেশে যারা ব্যবসা করতে পারে। কিছু বাড়তি টাকা আমাদেরকে খরচ করতে হয়, আবার নতুন করে আমাদের লোড করতে হয়। সেক্ষেত্রে আমরা প্রায় 4 টাকা আমরা লসে পড়ি, যেটার কারণে বুড়িমারির সঙ্গে আমাদের একটা বড় রেটের একটা ডিফার হয়ে যায়। এদিকে শ্রমিকদের অভিযোগ, তাদের নাম ভাঙিয়ে আমদানি রপ্তানিকারকরা টাকা হাতিয়ে নিচ্ছে। আমাদের যদি এখানে মনে হয় 500 হয়, তাহলে ওদেরকে 100 দিতে হয়। 400 নিয়ে এমন ব্যক্তি আছে, আমি আজকে আসলাম না, আমার পরিবর্তে অন্যজন কাজ করলো, উনি 400 টাকা নিল, 500 হলে আমাকে 100 দিল। লোকটা যদি 800 টাকা দেয় তাহলে আমরা 400 টাকা পাবো, 400 টাকা। গরিবের কাজ বড় লোকগুলো করে, বড় লোকগুলো ভাগ নেয়। এটা কেমন? এটা কি ঠিক না? এটা তো ঠিক না। কর্তৃপক্ষ বলছে আন্তঃকোন্দল বন্দরের অচল অবস্থার জন্য সবচেয়ে বেশি দায়ী। ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে তাদের একটি দ্বিপাক্ষিক চুক্তি আছে, যে চুক্তির বলে তারা ভারতীয় করিডোর ব্যবহার করে বাংলাদেশে প্রবেশ করতে কোনো অতিরিক্ত টাকা দিতে হবে না। এই বিষয়টা নিয়ে তাদের মধ্যে একটা মতদ্বৈততা তৈরি হয়েছে, যার ফলে ভুটানি পাথর আমদানি আপাতত বন্ধ আছে। দ্রুতই সব সমস্যা কাটিয়ে চেনা রূপে ফিরবে দেশের অন্যতম এই স্থলবন্দর, আশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে আন্তর্জাতিক সংবাদ। বহুল প্রতীক্ষার পর আজ অবশেষে গাজায় কার্যকর হচ্ছে যুদ্ধবিরতি। নিজ বাড়িতে ফিরতে উদ্গ্রীব হয়ে আছে লাখ লাখ বাসিন্দা। স্থানীয় সময় সকাল 8:30টায় বিরতি কার্যকর হবে। তবে বিরতি শুরুর আগে আবারও হুঁশিয়ারি দিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, প্রয়োজনে মার্কিন সমর্থনে আরও আগ্রাসী রূপে যুদ্ধ শুরু করবে তার বাহিনী। এদিকে তেল আবিবে এখনও চলছে সরকার বিরোধী বিক্ষোভ। দীর্ঘ 15 মাস ধরে এই মুহূর্তেরই প্রতীক্ষায় ছিল গাজাবাসী। টানা যুদ্ধে শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত বিপর্যস্ত বাসিন্দারা আবার ফিরে পাবে শান্ত পরিবেশ। শুনতে হবে না কোনো গোলাগুলি বা বিস্ফোরণের শব্দ, কানে আসবে না সাইরেনের আওয়াজ। নিজ বাড়িতে ফিরতে উদ্গ্রীব গাজার লাখ লাখ বাসিন্দা। সর্বহারা এসব মানুষ যুদ্ধ থেকে পালাতে পালাতে ক্লান্ত। পরিস্থিতি হয়তো বদলাবে না অনেকেরই, তবে আতঙ্ক থেকে মিলবে মুক্তি, তাতেই তারা ফেলছেন স্বস্তির নিঃশ্বাস।
পরিস্থিতির কোনো পার্থক্য হবে না, আমরা তো তাঁবুতেই থাকব, তবে এটাই পার্থক্য যে রক্তপাত বন্ধ হবে, ভয় দূর হবে, আশ্বস্ত হয়ে ঘুমাবো আমরা। তবে যুদ্ধবিরতি শুরুর আগেই দখলদার ইসরায়েল আবারও দিয়েছে হুঁশিয়ারি। প্রয়োজনে মার্কিন সমর্থনে গাজায় পুনরায় যুদ্ধ শুরুর অঙ্গীকার করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হুঁশিয়ারি দিলেন দ্বিতীয় ধাপের যুদ্ধে আরও আগ্রাসী হয়ে ফিরবে ইসরায়েল। যুদ্ধবিরতি সাময়িক, এখনো শেষ হয়নি অভিযান। আবার গাজায় হামলা চালানোর অধিকার রয়েছে ইসরায়েলের। এদিকে ইসরায়েলের রাজধানী তেল আবিবে অব্যাহত রয়েছে সরকার বিরোধী বিক্ষোভ। আবার জেরুজালেমে গাজা যুদ্ধবিরতির বিরুদ্ধেও আন্দোলন করেছে শত শত মানুষ। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজায় মানবিক সহায়তা বিতরণে অনেক বাধার সম্মুখীন হতে হবে। শনিবার এমনটাই মন্তব্য করলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। নিবির আমিন, নিউজ 24। নাইজেরিয়ার উত্তরাঞ্চলে একটি পেট্রোল ট্যাঙ্কার ট্রাক উল্টে বিস্ফোরণে অন্তত ৭৭ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেকেই। শনিবার দেশটির রাজধানী আবুজা থেকে উত্তরাঞ্চলীয় শহর কাদুনার মধ্যে সংযোগকারী সড়কের ডিক্কু এলাকায় এই ঘটনাটি ঘটে। সকাল 10টার দিকে ওই ট্যাঙ্কার দুর্ঘটনার কবলে পড়ে। সেটিতে ৬০,০০০ লিটার পেট্রোল ছিল। দুর্ঘটনার পর ট্যাঙ্কারটি থেকে লোকজন জ্বালানি সংগ্রহের সময় বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে হতাহত হন বহু মানুষ। উত্তর আফ্রিকার সবচেয়ে বেশি জনবহুল দেশ হল নাইজেরিয়া। এর আগে গেল অক্টোবরে দেশটির জিগাওয়া রাজ্যে একই ধরনের একটি ঘটনায় ১৭০ জনের বেশি মানুষের প্রাণহানি হয়েছিল। সময় হলো আরও একটা বিরতির, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। আবার স্বাগত দিনের সংবাদে। এবার জানাবো খেলার সংবাদ। একদিন বিরতি দিয়েই আজ মাঠে গড়াবে বিপিএল এর দুটি ম্যাচ। দিনের প্রথম ম্যাচে দুপুর ১:৩০টায় স্বাগতিক চিটাগং কিংসের বিপক্ষে লড়বে তামিম ইকবালের ফরচুন বরিশাল। আর দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৬:৩০টায় দুর্বার রাজশাহীর প্রতিপক্ষ খুলনা টাইগার্স। নানা সমালোচনা, নানা কথার লড়াই পেরিয়ে বিপিএল এর আসর এখন মাঝপথে। দলগুলো জয় আর পরাজয়ের মাঝেও সঠিক কম্বিনেশন খুঁজে নেওয়ার চেষ্টায়। সাগরিকায় স্বাগতিক চিটাগাং এদিন অনুশীলন করেনি। হোটেলবন্দি আর জিমেই কেটেছে তাদের সময়। এরই মধ্যে চট্টলার দলটি খেলেছে ৬ ম্যাচ, যেখানে ৪ জয়ে টেবিল স্থানে অবস্থান তাদের। নিজেদের শেষ ম্যাচে রংপুরের বিপক্ষে এবার জয়ে ফেরার লড়াই। বরিশালও তাদের শেষ ম্যাচ জিতেছে ঢাকার বিপক্ষে। এদিন সাগরিকায় মাঠের অনুসরণ করেছে তারা, তবে সেখানে ছিলেন না ক্যাপ্টেন তামিম ইকবাল। রান নেটে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলে চিটাগাংয়ের ওপরে অবস্থান দক্ষিণের দলটির। আমাদের দলটা ভারসাম্যপূর্ণ। সাগরিকার উইকেটও ব্যাটারদের জন্য উপযোগী। আমি বেশ কয়েক ম্যাচে স্কোয়াডে সুযোগ পাইনি, কম্বিনেশনের কারণে বাদ পড়েছি। আর রিশাদ দারুণ বোলার, ওকে আরো যত্ন নিলে বাংলাদেশ ক্রিকেট দলকে সে অনেক জয়ের উপলক্ষ এনে দিবে। দিনের দ্বিতীয় ম্যাচে জয়ের খোঁজে থাকা দুর্বার রাজশাহীর প্রতিপক্ষ খুলনা টাইগার্স। পেমেন্ট ইস্যু নিয়ে জটিলতা থাকলেও রাজশাহী যেন মাঠে তার কোনো প্রভাবই পড়তে দিচ্ছে না। আর টানা ৪ হারে বিপর্যস্ত খুলনা। এবার তাদের চাওয়া একটি জয়। টি-20 ক্রিকেটে আসলে বলাটা কঠিন, যে টাফ হয়ে গেছে। আমাদের হাতে এখন অপরচুনিটি আছে, আমরা যদি সবগুলো ম্যাচ ভালোভাবে জিততে পারি ডেফিনেটলি আমরা কোয়ালিফাই করব। এর আগেও আপনি দেখেছেন যে আমরা যখন অন্য টিমে আমি যখন ছিলাম গতবার, আমি কুমিল্লায় যখন খেলেছিলাম,
আমাদের মনে হয়েছে যে আমরা অনেকগুলো ম্যাচ করে কামব্যাক করে আবার মানে নন স্টপ চ্যাম্পিয়ন হয়ে গেছে আর কি। সো এখানে একটা জাস্ট মোমেন্টাম লাগে, যেটা আমাদের এই মুহূর্তে হয় নাই লাস্ট 4টা ম্যাচে, এবং আমরা চেঞ্জ করতে গিয়ে আমরা লুজ করেছি। আমার মনে হয় যে যদি আমাদের স্ট্র্যাটেজিটা চেঞ্জ করি আমরা হয়তো বা ডিফারেন্ট কোনো রেজাল্ট আসবে ইনশাআল্লাহ। সিলেটের মতো চট্টগ্রামও গ্যালারি ভর্তি দর্শক বিপিএল এর মাঠের লড়াইয়ে প্রাণ সঞ্চার করছে। শুভদেবনাথ, নিউজ 24। হেলিকপ্টারে করে আজ গ্লোবাল সুপার লিগের ট্রফি নিয়ে রংপুরে যাচ্ছে রংপুর রাইডার্স। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ক্লাবটি। প্রথমবার দেশের কোনো ফ্র্যাঞ্চাইজি দল হিসেবে বিদেশে গিয়ে চ্যাম্পিয়ন হয় রংপুর রাইডার্স। এবার সেই শিরোপা নিয়ে নিজ শহরে ঘুরতে যাচ্ছে ক্লাবটা। ট্রফি ট্যুর নিয়ে রাইডার্সদের থাকছে ভরনার আয়োজন। ফ্যানদের প্রায় 1,500 জার্সি দেবে রংপুর। গ্লোবাল সুপার লিগ ও বিপিএল ট্রফির সঙ্গে থাকবে শহর প্রদক্ষিণ করবে চ্যাম্পিয়নরা। এরপর রংপুর ক্রিকেট গার্ডেনে প্লেয়ার মিট অ্যান্ড গ্রিট। ট্রফির সাথে ছবি তোলার সুযোগ থাকবে সাধারণ ক্রিকেট প্রেমীদের। তাছাড়া বিকেলে দেশ বরেণ্য ব্যান্ড অ্যাভয়েড রাফার কনসার্টও রেখেছে আয়োজকরা। ওয়েস্ট ইন্ডিজের নারী দলের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে আজ মাঠে নামছে বাংলাদেশ। নারী ওয়ানডে বিশ্বকাপে কোয়ালিফাই করতে সিরিজে 2 ম্যাচ জয়ের বিকল্প নেই টাইগ্রিসদের সামনে। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 12টায়। বাংলাদেশ নারী দল প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজ সফরে। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করার মতো ফুসরত নেই টাইগ্রেসদের সামনে। 14 তারিখে দ্বীপরাষ্ট্রটিতে পা রাখলেও নিগার সুলতানা জ্যোতির দল অনুশীলন করতে পেরেছে মাত্র 2 দিন। তবে অধিনায়ক তাতেই সন্তুষ্ট। জয় দিয়ে করতে চান সিরিজের শুভ সূচনা। We've been preparing ourselves very well here, and we came a bit early. I think we have got 2 days of practicing here, and the girls doing really good. And see, this is a very important series coming up, and we know the valuable point we need to get. ভারতে 2025 নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে হলে বাংলাদেশকে সিরিজ জিততে হবে অন্তত 2-1 ব্যবধানে। তবে সমীকরণের দিকে তাকিয়ে নয়, নির্ভর থেকে খেলতে চায় গোটা দল। I think this is a very important thing, because whenever you picked a squad, you definitely look forward for the good combination where you want to be to play against a team side, so that time you can use all of them whenever you want to. So this is a very important thing, and I have a very good side. ওয়ানডেতে একবার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হলেও জিততে পারেনি জ্যোতিরা। তবে তা অতীত। ঘরের মাঠে আইরিশ নারীদের হোয়াইট ওয়াশের শুভ স্মৃতি নিয়ে ওয়েস্ট ইন্ডিজে রাখা দলটার উপর ভরসা করতে চান অধিনায়ক। শারমিন আক্তার ফারজানাদের ফর্ম আশাও জাগাচ্ছে। So this is a very, very important to all of us, because this is a very good opportunity for the team to get some points and go for the ODI World Cup, because no one wants to go for the qualifier round because it's very hectic, so we don't want to go there. So we want to grab this opportunity, and obviously we have a very good side, and we have a very good opportunity to get those points for the team. সম্প্রতি বাংলাদেশ পুরুষ দল সেন্ট কিটসে খেলে এসেছে। সিরিজ জয়ের জন্য লিটন সম্মদের অভিজ্ঞতায় কাজে লাগাতে চান বলে জানান অধিনায়ক জ্যোতি। জিহাদ আল হাসান, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদ। এছাড়া আরো বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।